বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি চীনের, এক চুক্তি এবং 8 সমঝোতা সই। তিস্তা নিয়ে বেইজিং এর সহায়তার প্রত্যাশা। You are invited to be part of that environment. It's not only business, it's a transformation. ঈদ উদযাপনের শেষ সময়ে ট্রেনের ছাদেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ, মহাসড়কে স্বাভাবিক গতি। ঈদ এবং নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়, দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী পাঠানোর দাবি। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 150 ছাড়িয়েছে। থাইল্যান্ডে অন্তত 10 জন নিহত, নিখোঁজ শতাধিক। সহায়তার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তানজিম শাফিন। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অনেকে। এই যাত্রায় রেল ও সড়ক পথে রয়েছে গ্রামে যাওয়া যাত্রীদের চাপ। ট্রেনে ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী মাঝার ইমন এবং টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হবেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাব কমলাপুরে। আসিফ, কি দেখছেন? ঘরমুখো মানুষের চাপ ট্রেনের দিকে শেষ সময় কতটা? কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের ঘরমুখো যাত্রীদের আসলে এখানে উপচে পড়া ভিড় চলছে। আমরা এখন যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছি সেটির নাম হলো মহুয়া কমিউটার। এটি মোহনগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আমরা যদি একটু আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাই, ট্রেনটি কিন্তু আসলে পুরোপুরি ভরে আছে এবং ট্রেনটির প্রত্যেকটি আসন কিন্তু ভরা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাঁড়িয়েও অনেক যাত্রী আসলে এই ট্রেনটিতে করে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন, কারণ পুরো ট্রেনটিতেই কিন্তু আসলে যাত্রীতে ঠাসা। যেটি আপনি বলছিলেন, এখানে কিন্তু আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি। এখানে কিন্তু আমরা দেখেছি যে সবগুলো ট্রেন সকাল থেকেই কিন্তু আসলে শিডিউল অনুযায়ী চলে গেছে এবং ট্রেনগুলোতে আসলে যাত্রীরা শেষ সময়ে যারা টিকিট কেটে আসলে জায়গাটি নিশ্চিত করতে পারেননি, তারা কিন্তু স্ট্যান্ডিং টিকিট নিয়ে আসলে ট্রেনে আসলে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং যারা দেখেছি আসলে যে স্ট্যান্ডিং টিকিটে আসলে ভিতরেও ঠিক জায়গাটা করে নিতে পারেননি, তারা কিন্তু আসলে এখানে কিন্তু ট্রেনের ছাদে আমরা দেখেছি সকাল থেকে বেশ কিছু ট্রেনের ছাদে কিন্তু যাত্রী ঠাসাই করে কিন্তু তারা আসলে ঢাকা ছেড়ে চলে গেছেন। এখানে আমি একটু জানিয়ে রাখি যে এখানে সকাল থেকেই যে ট্রেনগুলো গেছে, গতকাল কিন্তু ট্রেনে কিছুটা শিডিউল বিপর্যয় ছিল, কিন্তু আজকে সকাল থেকে যে ট্রেনগুলো গেছে সেগুলো কিন্তু আসলে সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর যে চাপ, সেই চাপ অনুযায়ী কিন্তু আসলে ট্রেনগুলো একবারে পরিপূর্ণ ঠাসা হয়ে কিন্তু চলে যাচ্ছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু পার হয়েই কিন্তু আসলে প্রত্যেকটি যাত্রীকে আসলে রেলওয়ে স্টেশনে আসতে হয়েছে এবং সেই 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী পার করে সবাই এখানে তাদের নিজ আসন আসলে যেটি বলতে পারি যে আসনটি গ্রহণ করে কিন্তু তারা আসলে তাদের প্রিয়জনের উদ্দেশ্যে কিন্তু নারীর উদ্দেশ্যে বাড়ি ফিরে যাচ্ছেন। আরেকটু জানিয়ে রাখি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে কিন্তু সকাল থেকেই বেশ কিছু ট্রেন ছেড়ে গেছে এবং সেই ছেড়ে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু আজকে সারাদিন ধরেই চলবে এবং যেহেতু ঈদের ছুটি হয়ে গেছে ইতিমধ্যেই, সবাই কিন্তু আসলে প্রিয়জনের উদ্দেশ্যে কিন্তু যেই বাড়ি ফেরার যেই কার্যক্রমটি আছে সেটি কিন্তু এর মধ্যেই কিন্তু আসলে শুরু হয়ে গেছে এবং সবাই কিন্তু এই যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যেই কিন্তু আসলে তারা যে বাড়ি ফিরে প্রিয়জনের সাথে যে সান্নিধ্যে যে ঈদ করাটি সেটি আসলে করার উদ্দেশ্যেই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে কিন্তু এই ঈদ যাত্রার যে খোঁজ খবরটি আছে সেটি কিন্তু রাখছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। আমরা মাঝার ইমনের থেকে আসলে জানতে চেষ্টা করব যে সেখানকার ঘরমুখো যাত্রীদের কি অবস্থা এবং তারা কিভাবে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আসিফ, আপনি কমলাপুর রেলওয়ে স্টেশনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন শিডিউল অনুযায়ী আসলে ট্রেন ছাড়ার বিষয়। তবে আমি সায়দাবাদ বাস টার্মিনালে এসে যেই বিষয়টি দেখতে পেয়েছি যে নির্দিষ্ট সময় যে বাস ছাড়ার যে বিষয়টি সেটি কিন্তু এখানে কিছুটা বিলম্বে ছাড়ছে বাস। মূলত যে কারণটি আমরা এই সায়দাবাদ বাস টার্মিনালে এসে দেখতে পেয়েছি, সকালবেলা থেকেই এখানে যাত্রীদের জটলা রয়েছে। পাশাপাশি এই বাস টার্মিনালের এলাকাটির আশপাশে আমরা কিছুটা গাড়ির বাড়তি চাপের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হতে দেখেছি, যার কারণে মূলত যেই সমস্ত গাড়িগুলো এই সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাবে এবং ভেতরে প্রবেশ করবে সেই বিষয়টি কিন্তু এখানে কিছুটা ব্যাহত হচ্ছে, যার কারণে যাত্রীদের অপেক্ষার যে ধীরগতি সেটি কিন্তু বাড়ছে। আমি যদি একটু এই সায়দাবাদ বাস টার্মিনালের বর্তমান চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে এখানে স্পষ্ট দেখাই যাচ্ছে যে যাত্রীদের যেই অপেক্ষা সেই অপেক্ষার প্রহর কিন্তু এখানে দীর্ঘই হচ্ছে বলা চলে। এবং প্রতিটি যেই বাস টার্মিনালে প্রতিটি স্থানে আমরা বিশেষ করে যে সমস্ত বাসের কাউন্টারগুলো রয়েছে বেশিরভাগ টিকিটই ই টিকিটিংয়ের মাধ্যমে কিন্তু যাত্রীরা আগেভাগে কিনে নিয়েছে। অল্প সংখ্যক যাত্রী মূলত যেদিন ভ্রমণ করছেন সেদিন এসে টিকিট কিনছেন, যেহেতু আগেই টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছে যাত্রীরাও কিন্তু নির্দিষ্ট সময়ে এসেছেন। তবে বাস মূলত নির্দিষ্ট কাউন্টারের সামনে না আসার কারণে কিন্তু যাত্রীদের যে অপেক্ষা সেটি কিন্তু বাড়ছে। এবং যেটি বলছিলাম এই সায়দাবাদ বাস টার্মিনালের ইনগোয়িং অর্থাৎ প্রবেশের ক্ষেত্রে এবং বাইরে হওয়ার ক্ষেত্রে মূলত আজকের এই গাড়ির জটলা থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছে যাত্রীদের। আমি যদি একটু বলতে চাই যে রাজধানীর আরামবাগ টিকাটলি হয়ে এই সায়দাবাদ বাস টার্মিনালের প্রবেশের যেই রুট রয়েছে বিশেষ করে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের অংশ সেখানে কিন্তু যানজট রয়েছে। এবং পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই শেষ অংশ রয়েছে রাজধানীর অর্থাৎ কদমতলী হয়ে শনিরাকড়া হয়ে যাত্রাবাড়ির মোড়ের যে অংশটি রয়েছে সেইখানে প্রবেশের ক্ষেত্রে কিন্তু গাড়ির জটলা আমরা দেখতে পেয়েছি। এই প্রবেশ এবং বাহিরের এই জটলার কারণেই মূলত বাসগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার যে বিষয়টি সেটি কিন্তু বিলম্বিত হচ্ছে। আমরা দেখেছি অনেক বাস এই সায়দাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু আটকে রয়েছে এবং ফ্লাইওভারের নিচের যে অংশটি রয়েছে এই জনপদের মোড় থেকে এবং যাত্রাবাড়ি অংশ পর্যন্ত পুরো অংশটিতেই কিন্তু গাড়ির সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। অনেকের সাথে আমার কথা হয়েছে, যাত্রীরা যেটি বলছেন তারা বাসে ওঠার পরেও প্রায় 20 থেকে 25 মিনিট তাদের অপেক্ষা করতে হচ্ছে বাস ছাড়ার ক্ষেত্রে। এবং বাস ছাড়ার পরে তাদের যে আরেকটা সমস্যা হচ্ছে যে মূল যে টার্মিনাল এলাকাটি রয়েছে সেই এলাকার ছাড়ার ক্ষেত্রে। অর্থাৎ আজকের সকালে যে আমি চিত্র দেখতে পাচ্ছি এই যাত্রার এই সায়দাবাদ বাস টার্মিনালে এসে সেটি মূলত যাত্রীরা পৌঁছাতে পারলেও বাস আসলে নির্দিষ্ট স্থানে অর্থাৎ যাত্রীদের ওঠানোর ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হচ্ছে। এবং এই যাত্রীদের ওঠানোর পরেও এই সায়দাবাদ বাস টার্মিনালের পুরো এলাকাটি ছাড়তে যাত্রীবাহী সেই বাসটির দেরি হচ্ছে, যার কারণে মূলত যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আজকের এই চিত্র আমি দেখতে পাচ্ছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের থেকে। মূলত আজকের এই ছিল আমার কাছে সবশেষ ঈদ যাত্রার খবর। সড়কের আরো খবর জানতে চাই, টাঙ্গাইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ কতটা, সড়ক কর্তৃপক্ষ কিংবা প্রশাসন কি উদ্যোগ নিয়েছে ভোগান্তি কমাতে? জি শাফিন, আমি আছি এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পেছনে শত শত ঘরমুখো মানুষ অপেক্ষা করছেন বাস বা গণপরিবহনের জন্য। তারা কিন্তু বলছেন যে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা যাবত অনেকে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু বাস বা গণপরিবহন খুব একটা পাচ্ছেন না, যেগুলো পাচ্ছেন সেগুলোর ভেতরে ঢোকার মতো অবস্থা নাই। তারা বলছেন যে তারা যে ঈদে যাবেন যে কারণে রোদে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে। আর এদিকে এই মহাসড়ক দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের সহ আশেপাশের অন্তত 23 জেলার যানবাহন চলাচল করে থাকে। আর এই অতিরিক্ত যানবাহনের চাপে যাতে যানজট না হয় সে কারণে মির্জাপুরের দেরুয়া থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত জেলা পুলিশের প্রায় 750 পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করছে। আর এদিকে এছাড়াও কিন্তু গতকাল পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এই মহাসড়ক পরিদর্শন করেছেন। তারা বলেছেন যে গাড়ির যে চাপ আর তাদের যে ব্যবস্থাপনা তারা যানজটের এখন পর্যন্ত কোনো শঙ্কা করছেন না। আর এদিকে ঘরমুখো মানুষ অভিযোগ করেছেন, তারা বলছেন যে তারা যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এই সুযোগে যে সমস্ত বাস তারা পাচ্ছেন তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে। এই ভাড়া আদায়ের বিষয়ে তারা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এই বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ও জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন তাদের কাছ থেকে যদি লিখিত অভিযোগ বা মৌখিকভাবে অভিযোগ করে বা এই অভিযোগের বিষয়টি যদি তারা জানতে পারে তাহলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।
করতেন। তবে যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা জানিয়েছেন যে পুলিশ সুপার বা জেলা প্রশাসককে কিভাবে অভিযোগ করবেন এই বিষয়ে কিন্তু তারা জানেন না। আর এদিকে 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 48,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে, আর এতে টোল আদায় হয়েছে 3,38,00,000 টাকার উপরে। তো শাফিন, এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন, এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন এবং সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। তারা জানাচ্ছিলেন ঈদ যাত্রা শেষ দিকেও নির্বিঘ্নই হচ্ছে মোটামুটি। এদিকে যাত্রী এবং যানবাহনের চাপ নেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। যাত্রীরা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন। এই নিয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, কিছুক্ষণ আগেও সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, শুনছিলাম নৌ রুটে যাত্রী পারাপারের সবশেষ খবর। এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়ার 3 নম্বর ফেরিঘাটে। তো বেলা বাড়ার সাথে সাথে একটি বিষয় দেখতে পেয়েছি যে কাটা পথের যাত্রী চাপ রয়েছে, কিন্তু ভোগান্তি নেই। আমরা মহাসড়কের যে বিষয়টি দেখতেছি, মহাসড়কে কিন্তু বাস এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলোর বেশ চাপ রয়েছে, কিন্তু যারা বাস চালক রয়েছে কিংবা বাইকার রয়েছে তারা অভিযোগ করেছে যে মহাসড়কে 3 হুইলারের একটা বেশ দৌরাত্ম রয়েছে। এতে করে যে বিষয়টি রয়েছে যে এতে করে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা শঙ্কা থাকে। কিন্তু আমরা যে মানিকগঞ্জ পোর্শনে যেতটুকু 36 কিলোমিটার রয়েছে, এই 36 কিলোমিটারের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যে পাটুরিয়ার মধ্যে এই সকাল থেকে আমরা যখন ঘাটের এসেছি কোনো হাইওয়ে পুলিশের কার্যক্রম দেখতে পাইনি। এতে করে যে বিষয়টি হয়েছে যে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য 17টি ফেরি এবং অপরদিকে লঞ্চ ঘাটে 20টি লঞ্চ রয়েছে যাত্রী পারাপার করার জন্য। তো অন্যান্য সময়ে যে এই ঘাটে মাত্র 10টি ফেরি চলে করার জন্য, তো অন্যান্য সময়ে যে এই ঘাটে মাত্র 10টি ফেরি চলে, কিন্তু ঈদ উপলক্ষে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়তে পারে সেজন্য কিন্তু তারা আরো 60টি ফেরি বহরে যুক্ত করেছে। মোট 17টি ফেরি কিন্তু চলাচল করছে। আর পাটুরিয়া ঘাটে মোট 5টি ঘাট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে এবং 3টি ঘাট দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। এখন যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে কাটা পথের যাত্রী এবং ছোট যে ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার সেগুলোর চাপ রয়েছে, কিন্তু দূরপাল্লার বাস কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। যাত্রী পারাপারের খবর জানাতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। উত্তরের মানুষের এই যাত্রার এবার যানজটের চেয়ে বড় দুশ্চিন্তা মহাসড়কে ডাকাত আতঙ্ক। গেল 2 মাসে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক এবং সিরাজগঞ্জ মহাসড়কে বেশ কিছু ডাকাতের ঘটনায় উদ্বিগ্ন যাত্রী ও পরিবহন চালকরা। এমন অবস্থায় দিনের পাশাপাশি মহাসড়কে রাতেও নিরাপত্তা জোরদারের কথা বলছে পুলিশ। সহকর্মীদের তথ্য, ছবিতে বিস্তারিত। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর সংযোগ সড়ক। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পার হয়ে হাটিকুমরুল মোড় দিয়ে রাত দিন চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন। তবে সন্ধ্যা নামতেই এই মহাসড়কে অহরহই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ঘুটঘুটে অন্ধকারে যানবাহন থামিয়ে ডাকাতি করে সহজেই পালিয়ে যায় ডাকাত দল। ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঘটেছে অন্তত 5টি ডাকাতির ঘটনা, বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও। এমন অবস্থায় শঙ্কিত এই পথে চলাচলকারীরা। রেল ক্রসিং যে ব্রিজটা, ওই জায়গায় গাড়ি অনেক স্লো হওয়ার কারণে ধরেন ওই জায়গায় ঝুঁকিপূর্ণটা বেশি। পাংচার হলেও মনে করেন যে চাকা খুলতে খুলতে দেখা যাচ্ছে সে নিয়ে সব চলে গেছে। কোয়ার্টার মোড় জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ, ওই জায়গায় রাত্রেবেলা ডাকাতি হয়, গাড়িতে ঢিল মারে। তো কিছুদিন আগে আমার এই গাড়িতে ঢিল মারছিল। চালকরা জানান, দিনে নিরাপদ থাকলেও রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয়ে ওঠে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ, ঝাওয়েল, কোনাবাড়ি ও সীমান্ত বাজার এলাকা। চলতি বছর সিরাজগঞ্জ জেলার মহাসড়কে এখন পর্যন্ত 7টি ডাকাতির ঘটনা ঘটেছে। তাই পুলিশি নজরদারির দাবি এই পথে চলাচলকারীদের। পুলিশের তৎপরতাটা বেশি থাকলে ভালো হয়। আর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় এলাঙ্গা থেকে যখন আমরা যমুনা ব্রিজ না পাই। আমাদের থানা থেকে হচ্ছে নলকা পর্যন্ত 17 কিলোমিটার, এর ভিতরে 4টা টহল পার্টি থাকে, প্লাস আমার গাড়িও ডিউটি করে, মানে হচ্ছে 5টা গাড়ি ডিউটি করে। আমি বিশ্বাস করি যে আমার এখান দিয়ে যারা যাবে তারা নিরাপদেই যাবে। মহাসড়কের উপরে যদি এরকম চিন্তা হয়, অবশ্যই তার মধ্যে আমাদের টহল সমন্বিতভাবে কাজ করতে হবে এবং লোকজনদেরকেও সচেতন হতে হবে। এই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হব এবং সচেষ্ট হব, এবং আমরা রাত্রে যে আনঅথরাইজড লোক যারা মুভমেন্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবারই প্রথম মহাসড়কে যাত্রীবাহী বাস ও যাত্রীদের ভিডিও সংরক্ষণ করছে নাটোর জেলা পুলিশ। এতে অপরাধী শনাক্ত করা সহজ হওয়ার পাশাপাশি মহাসড়ক নিরাপদ হবে বলে মনে করছেন তারা। নাটোর ট্রাফিক বিভাগ হইতে আমরা রাত্রিকালীন নৌশোকোচগুলো যাত্রীদের নিরাপত্তার কল্পে আমরা ভিডিও চালা যাচ্ছি, যাতে কোনো ডাকাতি চুরি না হয়। আমরা ক্রাইম জিরো পয়েন্টে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনা রোধে নিয়ন্ত্রণ করা হচ্ছে ছোট যানবাহনও। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগে খুশি চালক ও যাত্রীরা। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ এবং আমরা চাইবো এটা সবসময় চলমান থাক। পুলিশ চেকিং দিলে তো আমাদের যাত্রী নিরাপত্তা, আমাদের নিরাপত্তা রাস্তাঘাটে চলার জন্য ওভার স্পিডটা যাতে পরিহার করে সেজন্য ওভার স্পিডের উপর গুরুত্ব দিচ্ছি এবং 3 হুইলারকে নিষিদ্ধ করার চেষ্টা করতেছি। কারণ 3 হুইলারগুলোর স্পিড অনেক কম থাকার কারণে যখন বড় গাড়িগুলো যায়, যার কারণে 3 হুইলারের স্পিড কম হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঈদের আগে নির্বিঘ্নে বাড়ি ফেরার পাশাপাশি ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে মোট 10 দিন এই কার্যক্রম অব্যাহত রাখবে জেলা ও হাইওয়ে পুলিশ। ফেরদৌস আবির, এখন। বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিল চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক সহ ব্যবসায়িক সংলাপের পর এমন তথ্য দিয়েছেন প্রেস উইং। এর আগে দুদেশের মধ্যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা সই হয়েছে। এছাড়া দেশটির পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা নিয়ে বেইজিংয়ের সহায়তা চান প্রধান উপদেষ্টা। নদী ব্যবস্থাপনা নিয়েও 50 বছরের মহাপরিকল্পনার আহ্বান জানান তিনি। বেইজিং থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। ঢাকা বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায় রচিত হলো প্রধান উপদেষ্টার এই চীন সফর থেকে। বিশ্বের অন্যতম অর্থনীতির প্রভাবশালী এই দেশ বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েছে বিশাল অঙ্কের অর্থ সহায়তার। উঠে এসেছে তিস্তা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী এক মাস্টার প্ল্যানের আলোচনা। চুক্তি ও সমঝোতার স্মারকে স্থান পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি, গণমাধ্যম, স্বাস্থ্য, ক্রীড়া সহ নানা ইস্যু। বিনিয়োগের আশ্বাস এসেছে সরকারি, বেসরকারি সহ নানা প্রতিষ্ঠান থেকে। প্রধান উপদেষ্টার এক বহুমাত্রিক সফর। চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরও নানাভাবে ব্যস্ত সময় কাটিয়েছেন। বিকেলের দিকে চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন তিনি। বৈঠকে চীনের কাছ থেকে বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। সহায়তা চেয়েছেন তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও। 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন, যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরো অনেক বেশি উন্নত করা যায়। চীনের পানি সম্পদ মন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীন তার অভিজ্ঞতা শেয়ার করবে, তার বিশেষজ্ঞদেরকে পাঠাবে এবং বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনাটা সেটা উনি বলবেন। প্রধান উপদেষ্টার চীন সফরের প্রাপ্তি নিয়ে বেইজিংয়ের প্রেসিডেন্সিয়ালে একান্ত আলাপচারিতায় উপপ্রেস সচিব জানান, চীনের কাছ থেকে $2.1 বিলিয়ন মার্কিন অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে একটি বড় মাইলফলক। চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে এবং $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের কমিটমেন্ট বাংলাদেশ পেয়েছে চীনের সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়, সংবাদ বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। একটা হচ্ছে একেবারেই চুক্তি, সেটা বিনিয়োগ সম্পর্কিত, বিনিয়োগ বৃদ্ধি সম্পর্কিত, আর বাকি 9টা হচ্ছে সমঝোতা স্মারক। এর মধ্যে মংলা বন্দরের সম্প্রসারণ আছে, আপনার সাংস্কৃতিক বিনিময় আছে, খেলাধুলার বিনিময় আছে, ইভেন গণমাধ্যম বা সাংস্কৃতিক ঐতিহ্যের যে বিষয়গুলো আছে ওগুলো নিয়েও কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ঢাকা বেইজিং বিনিয়োগ আলোচনা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরে আধুনিকীকরণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান নিয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা আসে দ্বিপক্ষীয় বৈঠক থেকে। বেলায়েত হোসাইন, এখন, বেইজিং, চীন। ঈদ ঘিরে যখন ঢাকাসহ দক্ষিণাঞ্চলের জমজমাট রেমিটেন্স প্রবাহ, তখন উল্টো চিত্র রংপুরে। জুলাই থেকে ফেব্রুয়ারি তো বটেই, ঈদ ও নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়। এর মধ্যে জেলা হিসেবে সর্বনিম্ন লালমনিরহাট।
শক্তিশালী অর্থনৈতিক কাঠামো করতে উত্তরাঞ্চল থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মী পাঠানো না গেলে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হওয়া কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাবেন মোকাররম হোসাইন। ঈদ কিংবা যে কোনো উৎসবে রেমিটেন্স প্রবাহে যে গতি আসে তা কেবল প্রবাসী পরিবারের আনন্দের কারণই হয় না, বরং তার উপর ভিত্তি করে রাষ্ট্র কিংবা কেন্দ্রীয় ব্যাংক যে যার মতো করে আঁকে পরিকল্পনার ছক। কেননা এ আয় থেকেই রাষ্ট্র শোধ করে বৈদেশিক দেনা ক্রমশ বড় হয় দেশের রিজার্ভের সূচক। প্রবাসী আয়ে ভর করে একদিকে যেমন আমূল বদলে গেছে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতির চেহারা, কিন্তু তার ঠিক উল্টো চিত্র উত্তরবঙ্গে। এবারের ঈদেও কাটেনি খরা, পরিসংখ্যানের চিত্র অন্তত তাই বলে। চলতি ঈদ মৌসুম কেন্দ্র করে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুরে রেমিটেন্সের জোয়ার আসলেও খরা কাটেনি দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর কিংবা নীলফামারীতে। বরং চলতি অর্থ বছরে দেশে আসা মোট রেমিটেন্সের মধ্যে লালমনিরহাট জেলায় এসেছে মাত্র $16.01 মিলিয়ন, যা একক জেলা হিসেবে দেশে সর্বনিম্ন। উত্তরবঙ্গের রেমিটেন্স প্রভাবটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক। ফলশ্রুতিতে এখানে রেমিটেন্স স্বল্প আনস্কিল লেবার স্বল্প আয় করে। মধ্যপ্রাচ্য সহ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রতিনিধি রয়েছে, তারা রেমিটেন্সটা যাতে বৈধ পথে আসে, তাদের হ্যাসেল ফ্রি রেমিটেন্স আনার জন্য তাদেরকে উৎসাহ থেকে শুরু করে আমরা এখানে তাদের বেনিফিশিয়ারিদেরকে আমরা অত্যন্ত হ্যাসেল ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। 2023-24 অর্থ বছরে দেশের অন্য বিভাগে রেমিটেন্স আসে মিলিয়ন ডলার হিসেবে হাজারের অঙ্কে, অথচ রংপুর বিভাগে এ সংখ্যা 300 মিলিয়নের কিছু বেশি। আর বিদায়ী অর্থ বছরে ঢাকা বিভাগে 11,659, আর বিদায়ী অর্থ বছরে ঢাকা বিভাগে 11,659 মিলিয়ন, সিলেটে 2,543, চট্টগ্রামে 6,780, খুলনায় 926, রাজশাহী বিভাগে 731, বরিশালে 560, ময়মনসিংহে 408 মিলিয়ন ডলার রেমিটেন্স আসলেও রংপুর বিভাগের 8 জেলায় প্রবাসী আয় এসেছে মাত্র 301 মিলিয়ন মার্কিন ডলার। যদি সরকারিভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিভিন্ন শ্রমবাজার আমরা খুঁজে বের করে ওখানে লোক পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সেক্ষেত্রে সরকার পিছিয়ে পড়া যেখানে রেমিটেন্স কম আসতেছে এবং বেকার সমস্যা বেশি, ওইসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে ওইসব এলাকা থেকে লোক পাঠানোর মাধ্যমে তাহলে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে এখান থেকে মানুষজন বেশি গেল, পাশাপাশি এখানে যে রেমিটেন্সের প্রবাহ এটা বৃদ্ধি পেল। এদিকে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর ও গাইবান্ধা জেলায় 50 মিলিয়ন ডলার, কুড়িগ্রামে 34, লালমনিরহাটে 16, নীলফামারীতে 30, পঞ্চগড়ে 21 ও ঠাকুরগাঁওয়ে রেমিটেন্স এসেছে 25 মিলিয়ন ডলার। সংখ্যার মোটে বিভাগের মোট প্রবাসী আয় 305 মিলিয়ন ডলার, যা বিভাগওয়ারি পরিসংখ্যানে সর্বনিম্ন। এগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পলিসি আনে, তাহলে সারা দেশের সব কর্নারেই কিন্তু আমরা সুন্দরভাবে এই রেশিওটাকে আরও বাড়াতে পারি, যেটা কিন্তু দিন শেষে আমাদের টোটাল ইকোনমিক যেই রেমিটেন্সের যে অংশ বা ওভারঅল ইকোনমির যেই অংশটা, যেটাকে আমরা দক্ষ জনশক্তি বলি বা অদক্ষ জনশক্তি বলি, এই জনশক্তি থেকে যে টাকাটা আমাদের আসার কথা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে আনতে পারবো যদি সেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়। উৎসব রঙিন হওয়া, অর্থনৈতিক সমৃদ্ধি কিংবা শিল্পোদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সকল কিছু বাস্তবায়নের নেপথ্যে প্রবাসী আয়ের যে এক প্রচ্ছন্ন প্রভাব রয়েছে তা বাংলাদেশের বাস্তবতায় ধ্রুব সত্য। 55 বছর বয়সী বাংলাদেশের উত্তর কিংবা দক্ষিণের বৃত্তের যে বিভাজন তা ভাঙতে উত্তরাঞ্চল থেকে বৈদেশিক কর্মসংস্থানের যে গতি আনার কার্যকর উদ্যোগ দরকার তা সহজনীয়। তবে এজন্য কেবল রাষ্ট্রীয় উদ্যোগ যথেষ্ট নয়, দরকার এই অঞ্চলের মানুষের সদিচ্ছাও। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঈদ ঘিরে বগুড়ার সেমাইপল্লী এবং বেকারিগুলোতে শেষ সময় বেড়েছে সাদা সেমাই তৈরির ব্যস্ততা। অর্ধশত বছরের বেশি সময় ধরে চাহিদার তুঙ্গে এই সেমাই দিন দিন জেলার বাইরেও বাড়ছে এর কদর। মাত্র 50 টাকা দরে বিক্রি হলেও ঈদ মৌসুমে কয়েক কোটি টাকা বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। রাজীব সেলিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম সাগর। ঈদে অতিথি আপ্যায়নের অন্যতম উপকরণ সেমাই। ক্রেতা চাহিদা বেশি হওয়ায় বাড়ছে উৎপাদনও। বগুড়া জেলা সদর, গাবতলী, কাহালু সহ বেশ কিছু উপজেলার প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে জনপ্রিয় সাদা সেমাই। 50 বছরের বেশি সময় আগে থেকে শুধুমাত্র রোজার ঈদ ঘিরে মাস জুড়ে চলে সেমাই তৈরির কর্মযজ্ঞ। ময়দা কিনলে দেখা যায় সেমাই বেচা যায় না, সেমাইয়ের দাম কম। সমস্যা হয়তো সেমাই কম দামও বেশি, আবার ময়দা কেনা লাগে। রংপুর, দিনাজপুর, ঢাকা, সিলেট সব জায়গায় যাচ্ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গাত মেশিন চলে গেছে, যাওয়ার পরে আমাকে বগুড়া মালের চাহিদা কমে গেছে। রোজার মাসটা এটি কাম হয়, একটা মাস কাম হয়, ও কি দিয়ে স্বল্প লেগে কাপড় চুপুর খরচ পাতি কোনো মতে চলে।
শুধুমাত্র ময়দা ও পানির মিশ্রণে সহজ প্রক্রিয়ায় তৈরি সাদা সেমাইয়ের খ্যাতি ছড়িয়েছে দেশ জুড়ে। চাহিদা অনুযায়ী যোগান দিতে স্থানীয় বেকারিগুলোতেও শুরু হয় সাদা সেমাই উৎপাদন। রাজধানী সহ দেশের প্রায় সব জেলাতেই সরবরাহ করা হয় এই সেমাই। সেমাইগুলো হচ্ছে তৈরি করা খুব সহজ, এই কারণে হচ্ছে বাইরের ডিস্ট্রিক্টগুলো ওরা হচ্ছে স্থানীয়ভাবে হচ্ছে প্রোডাকশন দিচ্ছে, এই জন্য আমাকে এখান থেকে হচ্ছে চাহিদা একটু কমেও গেছে। এক্সপোর্ট যদি হয় তাহলে তো আমাদের থেকে চাহিদা হবে, তখন আমরা ধরে রাখতে পারবো। নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র সহ সহযোগিতা চাইলে বিসিক জেলা কার্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। রোজার ঈদে এসে প্রায় 1000 কোটি টাকার মতো একটা বিজনেস ট্রানজ্যাকশন কিন্তু ঘটে। তো তাদের জন্য আমার মেসেজ হলো যে তাদের যদি কোনো আর্থিক সহযোগিতা বা স্বল্প সুদে সরকারি সহযোগিতা নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে আমরা বিসিক জেলা কার্যালয় বগুড়ার পক্ষ থেকে নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতাতে তাদের জন্য আমরা প্রস্তুত আছি। প্রতি কেজি সাদা সেমাই বিক্রি হয় মাত্র 50 টাকায়। তবুও ঈদ মৌসুম ঘিরে কয়েক কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা ব্যবসায়ীদের। রাজীব সেলিম, এখন বগুড়া। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সমুদ্রকন্যা কুয়াকাটা। হোটেল, মোটেল ও রিসোর্ট ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবক। ঈদে প্রতিদিন প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা ব্যবসায়ীদের। জসিম পারভেজের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। এক ভ্রমণেই সূর্যোদয় ও অস্তের মনোরম দৃশ্য দেখার সুযোগ হওয়ায় দর্শনার্থীদের আকর্ষণ করে কুয়াকাটা সমুদ্র সৈকত। উৎসব পার্বণে বাড়ে দর্শনার্থীর সংখ্যা। এর মধ্যে সবচেয়ে জমজমাট হয়ে ওঠে ঈদ মৌসুমে। এবারও ঈদুল ফিতর ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে হোটেল, মোটেল ব্যবসায়ীরা। সৌন্দর্য বর্ধনে আছে বাড়তি নজর। সূর্যাস্ত দেখছি, ভালোই লাগছে। এত মানুষ নাই আসলে, ফাঁকা পুরা, ভালোই লাগছে। ঈদ সামনে রেখে লোকজনের আনাগোনা ভালো থাকবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে, এই প্রত্যাশায় আমরা আছি। পর্যটকদের রাত্রি যাপনে সরকারিভাবে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। বেসরকারিভাবে গড়ে উঠেছে 2 শতাধিক হোটেল, মোটেল ও রিসর্ট, যেখানে অবকাশ যাপনের সুবিধা পাবেন 25 থেকে 30 হাজার পর্যটক। অভিজাত হোটেল সহ অন্যান্য আবাসিক হোটেল, মোটেলে নানা সুযোগ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ভাড়ায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। প্রায় 9 দিনের ছুটি, সরকারি ছুটি সহ আশা করি ভালো একটা অকুপেন্সি আসবে। আমাদের হোটেলের পক্ষ থেকে আমরা 30 to 35% ডিসকাউন্ট অফার করেছি। কালচারাল ফুডগুলোকে নিয়ে আমরা মেনু সাজিয়েছি। এটি একটি, সেখানে লাইভ কুকিং থাকবে, বারবিকিউ থাকবে, এসব যাবতীয়। আর আরেকটা হলো অ্যামাউজমেন্টের জন্য আপনারা আমাদের এখানে বোটগুলোকে নতুনত্ব করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে। কুয়াকাটায় পর্যটকের সংখ্যা এর তুলনায় প্রতি বছর প্রতিনিয়ত যেরকম উপচে পড়া ভিড় হয়, এবছর আরও বেশি হবে। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সহ স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে আমরা শৃঙ্খলা সংক্রান্ত সভা করেছি, সেখানে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারাই রয়েছে আইন শৃঙ্খলার দায়িত্বে, তারা একাধিক স্তরে নিরাপত্তা প্রদান করবেন। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ঈদের ছুটিতে পর্যটকের আগমন পূর্বের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। একই সঙ্গে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা বাণিজ্য হতে পারে বলে আশা করছেন তারা। এখন পটুয়াখালী। ঈদের আগে কক্সবাজারে মাছের সরবরাহ কিছুটা বাড়লেও কমেনি দাম। প্রায় সব ধরনের মাছ কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সরবরাহ বাড়লেও মাছের দাম বাড়তি থাকার কারণ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর মাছের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো চিত্র আপনি দেখেছেন কিনা? রোশন, বাজার তদারকির যে ব্যবস্থা সেটি একেবারেই নেই বললে চলে। আমরা রমজানের শুরুতে মাছের যে
ঘাটতি আসলে দেখেছি সেটি ক্রমশই কমেছে। গত কিছুদিন ধরে বাজারে মাছের সরবরাহ বেড়েছে, বিশেষ করে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে যে হারে আসলে সরবরাহ বেড়েছে গত কয়েকদিনে, সেই হারে দামের যে তফাৎ, অর্থাৎ দাম কিন্তু আসলে কমেনি। আমরা কক্সবাজারের যে এটি সবচেয়ে পাইকারি মাছ বিক্রির সবচেয়ে বড় বাজার, আমরা যেখানে আছি কক্সবাজার মৎস্য বিতরণ কেন্দ্র, এর বাইরে এখানে যে খুচরা বাজারগুলো রয়েছে, কয়েকটি বাজার ঘুরে আমরা যেটি দেখেছি যে এখানে যে ইলিশ আসলে কিছুদিন আগে বিক্রি হয়েছে 1700 থেকে 1800 টাকা প্রতি কেজি, বিশেষ করে 1 কেজির বেশি ওজনের যে ইলিশ, সেটি বর্তমানে 2000 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে ছোট আকারের যে ইলিশ, সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি মূলত 600 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর বাইরে 400 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি 1000 টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটি আগে আরও 50 থেকে 100 টাকা কম দামে বিক্রি হয়েছে বিভিন্ন খুচরা বাজারে। এবং আজকে এখানে আমরা যেটি দেখেছি যে রূপচাঁদা বিক্রি হচ্ছে 1300 টাকা, আকার বেঁধে 1300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত প্রতি কেজি। কোরাল বিক্রি হচ্ছে 750 থেকে 750 টাকা প্রতি কেজি। তাইল্লা বিক্রি হচ্ছে 650 টাকা প্রতি কেজি। মাইট্টা বিক্রি হচ্ছে 650 টাকা। চাপা বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা প্রতি কেজি। এর বাইরে সুরমা, যেটি আগে বিক্রি হয়েছে 250 থেকে 300 টাকা প্রতি কেজি, সেটি এখন 450 থেকে 500 টাকা প্রতি কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে রিটা বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। পোয়া বিক্রি হচ্ছে 300 টাকা। ফুল পোয়া বিক্রি হচ্ছে 450 টাকা প্রতি কেজি। বড় আকারের যে রিটা, সেটি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজি পর্যন্ত। এর বাইরে ছোট রিটা বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা প্রতি কেজি। রুই চাষের মাছ, যে মাছগুলো রয়েছে, এর মধ্যে রুই বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা। কাতাল বিক্রি হচ্ছে প্রায় একই দামে। সব মিলিয়ে বাজারে মাছের কিছুটা সরবরাহ আসলে রমজানের পরে বাড়লেও গত কিছুদিন ধরে সে হারে যেহেতু দাম কমেনি, এটি নিয়ে ক্রেতাদের মাঝে অস্বস্তি রয়েছে, অসন্তুষ্টি রয়েছে, এবং তারা যেটি বলছেন যে এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা, সেটি জোরদার রাখা জরুরি, যেটি আমরা আসলে এই রমজান মাস জুড়ে বিশেষ করে মাছ বাজারে বাজার তদারকির যে ব্যবস্থা, সেটি আমরা খুব একটা দেখতে পাইনি। তবে অন্যান্য বাজারে বাজার মনিটরিং হয়েছে। রোশন, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। এদিকে চীনের পিংকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। I am part of you because you accepted me as an honorary professor. I'm sorry that I couldn't spend much time with you, but I always hoped I could spend time with you and share with you all the excitements of the academic world and the world that you want to create for future generations. That's our task in the academic environment, to build the future world, not just learning about the current world. It's the next world that we want to prepare for. So that makes me feel completely at home. Your Excellency Pu Guobichai and Mr. Kong Chuan, esteemed deans and faculty members, distinguished dignitaries, officials and guests, and my dear students, ladies and gentlemen. It is with great humility and profound gratitude that I stand before you today in this prestigious institution, Peking University, the center of knowledge, wisdom, innovation, and excellence. To receive an honorary doctorate from such an esteemed university is a great honor for anyone. And I feel so humbled by your gesture for choosing me for this particular honor.
This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. Distinguished guests, I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. To me, today's conferment is more than a personal honor. I see this as a recognition, as an acknowledgement of the resilience and courage and determination of the people, especially millions of women and young entrepreneurs who continue to prove that no challenge is too big when they are given the right opportunities to develop and break the shackles of poverty and marginalization. চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে দেশের বাইরের খবর। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান USGS এর আশঙ্কা দেশটিতে প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়াতে পারে। এর আগে শুক্রবার মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং জানান, শক্তিশালী কম্পনে নেপিদো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে প্রায় 700-রও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান নিশ্চিত করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও অংশীজনদের সহায়তায় এই সংকট মোকাবিলা করা হবে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। আহত আরও অন্তত 16 জন। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানায় ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন। এখনও পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানা গেছে। থাই সরকার জানিয়েছে ভূমিকম্পের সময় ওই ভবনে 320 জন কর্মী থাকার কথা। বিবিসির তথ্য বলছে, শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডের যে কয়েকটি ভবন ধসের খবর পাওয়া গেছে তার সবগুলোই নির্মাণাধীন ছিল। এবারে খেলার খবর। পাকিস্তান সুপার লিগ PSL খেলতে ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের 3 ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে পুরো লিগের জন্য ছাড়পত্র পেয়েছেন লিটন ও রিশাদ। ওয়ার্কলোড ও জিম্বাবুয়ে টেস্টের কথা মাথায় রেখে আংশিক ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। গেল 24 মার্চ 3 ক্রিকেটারের হাতেই ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। PSL-এ নাহিদের দল পেশোয়ার জালমি, লিটন খেলবেন করাচি কিংসের হয়ে, আর রিশাদকে দলে নিয়েছে লাহোর কালানার্স। 11 এপ্রিল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 18 মে। শেষ করব এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলাদেশকে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি চীনের, 1 চুক্তি এবং 8 সমঝোতা সই। তিস্তা নিয়ে বেইজিংয়ের সহায়তার প্রত্যাশা। You are invited to be part of it. It's not only business, it's a transformation. ঈদ উদযাপনে শেষ সময়ে ট্রেনের ছাদেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, মহাসড়কে স্বাভাবিক গতি। ঈদ এবং নববর্ষ ঘিরেও তলানিতে রংপুর বিভাগের প্রবাসী আয়, দারিদ্র্যের দুষ্ট চক্র ভাঙতে অগ্রাধিকার ভিত্তিতেই কর্মী পাঠানোর দাবি। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি 150 ছাড়িয়েছে। থাইল্যান্ডে অন্তত 10 জন নিহত, নিখোঁজ শতাধিক। সহায়তার জন্য প্রস্তুত জাতিসংঘ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।